ওয়েলকাম ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 2022 সালের প্রথম দিকে যে এসএসসি পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ পিজি লেভেলের এসএলএসটি যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষায় ইতিহাস বিষয়ের ওপর আমি 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপলোড করে চলেছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, পারলে খাতায় নোট করে নিও, সব থেকে ভালো হয়। অন্যান্য দিনের তুলনায় আজকের ভিডিওটা একটু অন্য রকমের এবং সেই সঙ্গে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এ যাবৎকাল পর্যন্ত যে কটা ভিডিও আমি আপলোড করেছি এই ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের ওপর ইতিহাসের, সেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, কিন্তু আজকে আমি পার্টিকুলারলি একটি নির্দিষ্ট টপিকের ওপর সমস্ত ধরনের প্রশ্ন আলোচনা করব। সেই টপিকটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি। আমার দৃঢ় বিশ্বাস যে প্রশ্নগুলো নিয়ে আমরা দুটো পার্টে, অর্থাৎ আজকে এবং আগামীকাল এই দুদিন আলোচনা করব, তোমরা এখান থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ টপিক থেকে যেই প্রশ্নই আসুক না কেন, এর বাইরে কিন্তু আর প্রশ্ন আসার জায়গা নেই। হ্যাঁ, তবে এটা ঠিক যে এখানে দুটো বা তিনটে প্রশ্ন একসঙ্গে আসতে পারে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো এবং সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে প্রথম প্রশ্ন শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি টপিকের নাম। আজকের প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিত্রপক্ষীয় নেতৃবৃন্দ যে যে সম্মেলনে মিলিত হয় সেগুলি লেখো। দেখা যাক কোন কোন সম্মেলনে মিত্রপক্ষ অংশগ্রহণ করেছিল বা মিলিত হয়েছিল। ওয়াশিংটন সম্মেলন 1942, ক্যাসাব্লাঙ্কা সম্মেলন 1943, মস্কো সম্মেলন 1943, কায়রো সম্মেলন 1943, তেহরান সম্মেলন 1943, ডাম্বারটন ওস্ক 1944, কুইবেক সম্মেলন 1944। মোট এই 7টি সম্মেলনে মিত্রপক্ষের নেতৃবৃন্দ মিলিত হয়েছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিত্রপক্ষীয় নেতৃবৃন্দের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সম্মেলন কোন দুটি? এক নম্বর হচ্ছে ইয়াল্টা সম্মেলন 1945 সাল, আর একটা হচ্ছে পোটসদাম সম্মেলন 1945 সাল। দুটোই 1945 সালে হয়েছিল। নেক্সট, ইয়াল্টা সম্মেলন ও ইয়াল্টা চুক্তি কবে, কোথায়, কাদের নেতৃত্বে আহত হয়? দেখে নেওয়া যাক উত্তর। 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার কৃষ্ণ সাগরের তীরে ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে মিত্রপক্ষের 3 রাষ্ট্রপ্রধান, রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ছিলেন, চার্চিল ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ডের ছিলেন এবং স্টালিন রাশিয়ার, এর নেতৃত্বে ইয়াল্টা সম্মেলন আহত হয় এবং নেতৃবৃন্দ যে চুক্তিতে আবদ্ধ হন তা ইয়াল্টা চুক্তি নামে খ্যাত। পরের প্রশ্ন, ক্রিমিয়ার সম্মেলন থেকে আমরা শান্তি স্থাপনের পথে শুভ যাত্রা শুরু করেছি, উক্তিটি কার? উক্তিটি করেছেন ইয়াল্টা সম্মেলন থেকে ফিরে এসে মার্কিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট উক্ত মন্তব্যটি করেন। পরের প্রশ্ন, জার্মানি ও জাপানের পরাজয়ের ফলে যেসব সমস্যা দেখা দেয় তার অধিকাংশ ইয়াল্টা চুক্তির ফল, উক্তিটি কার? উক্তিটি করেছেন রবার্ট শেরউডের। পরবর্তী প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে কোথায় আহত হয়? উত্তর, বার্লিনের উপকণ্ঠে পটসডাম শহরে 17 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত এই সম্মেলন আহত হয়। এই সম্মেলন মিত্রপক্ষীয় শীর্ষ নেতৃবৃন্দের যুদ্ধকালীন শেষ সম্মেলন। পরবর্তী প্রশ্ন, পটসডাম সম্মেলনে কোন কোন রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন? উত্তর দেখে নেওয়া যাক। রাশিয়ার মার্শাল স্ট্যালিন, আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট
হ্যারি ট্রুম্যান স্থলাভিষিক্ত হন। এটা কিন্তু মনে রাখবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী শ্রমিক দলের নেতা ক্লিমেন্ট এটলি রক্ষণশীল দলের পরাজয়ের ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন ইনি। পরের প্রশ্ন, পটসডাম সম্মেলনে গৃহীত সিদ্ধান্তে যে কাউন্সিল ও পরিষদ গঠনের কথা বলা হয় তাতে কোন কোন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের কথা বলা হয় এবং এর প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হবে? দেখে নেওয়া যাক উত্তর। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত হয়। এর প্রধান কার্যালয় স্থাপিত হবে লন্ডনে। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন কোন দেশের সেনাপতিদের নিয়ে কন্ট্রোল কাউন্সিল বা নিয়ন্ত্রণ পরিষদ গঠিত হয়? উত্তর, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া ও ফ্রান্স এই চারটি দেশের রাষ্ট্রপ্রধান বা সেনাপতিদের নিয়ে কন্ট্রোল কাউন্সিল বা নিয়ন্ত্রণ পরিষদ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন কবে কোথায় স্থাপিত হয়? দেখে নেওয়া যাক উত্তর। 1943 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ওয়াশিংটন শহরে, যার নাম হচ্ছে আনরা। পরের প্রশ্ন, জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসনের সাথে কারা যুক্ত ছিলেন? দেখে নেওয়া যাক উত্তর। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল প্রাচীন উদ্যোক্তা ছিলেন, ইংল্যান্ডের স্যার ফ্রেডারিক লেইথ-রস এবং আমেরিকার ডিন অ্যাসিসন। পরের প্রশ্ন, জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন নামক প্রতিষ্ঠানটির কাজ কবে শেষ হয়? 1948 সেপ্টেম্বর মাসে। পরবর্তী প্রশ্ন, ট্রুম্যান নীতি কবে কে ঘোষণা করেন? উত্তর, 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান নীতি ঘোষণা করেন বা করেছিলেন। পরের প্রশ্ন, কে ট্রুম্যান নীতিকে ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা বলে অভিহিত করেছেন? উত্তর, ঐতিহাসিক আইজ্যাক ডয়েসচার। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কবে কে প্রবর্তন করেন? উত্তর দেখে নেওয়া যাক। 1947-এর 5ই জুন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা বা ইআরপি নামেও অভিহিত কিন্তু ছিল মার্শাল পরিকল্পনা। পরের প্রশ্ন, কার মতে মার্শাল পরিকল্পনা হল ডলার সাম্রাজ্যবাদের পরিবর্তিত রূপ? উত্তর, রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ। পরের প্রশ্ন, ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা বা ইআরপি কত খ্রিস্টাব্দে গ্রহণ করা হয় ও কবে এর পরিসমাপ্তি ঘটে? উত্তর, 1948 থেকে 1951, 4 বছর। 1952-তে এর পরিসমাপ্তি ঘটে। পরের প্রশ্ন, কোন রাষ্ট্র কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন নামে পরিকল্পনা গ্রহণ করে? উত্তর হচ্ছে রাশিয়া। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কোন দুটি রাষ্ট্রসংঘের রাষ্ট্রজোটের সংগ্রাম? উত্তর দেখে নেওয়া যাক। সোভিয়েত রাশিয়া ও তার অনুগামী রাষ্ট্রজোট ও আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী রাষ্ট্রজোট। বন্ধুরা মনে রাখবে, ইউরোপের ওপর থেকে যে ধরনের কোশ্চেন আসবে সেগুলোর কিন্তু উত্তর টু দ্য পয়েন্টে লিখতে হবে এবং সেখানে কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন, অর্থাৎ একটু সেগুলোর আকার কিন্তু তুলনামূলকভাবে ভারতীয় ইতিহাসের থেকে অনেকটাই কম হবে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অন্তর্নিহিত কারণ হল আদর্শগত ধ্যান ধারণা। উক্তিটি কার মতে? উত্তর, প্রাক্তন রুশ পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম লিটভিনভ এর মতে। পরের প্রশ্ন, কবে কোন রাষ্ট্রের উদ্যোগে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়? উত্তরটি হচ্ছে 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল আমেরিকার উদ্যোগে। গঠিত হয় দক্ষিণ পূর্ব চুক্তি সংস্থা
মধ্য এশিয়া চুক্তি সংস্থা। পরের প্রশ্ন, ওয়াশিংটন ওয়ার্স চুক্তি কাদের নিয়ে গড়ে তোলা হয়? উত্তর, রাশিয়া ও তার মিত্রদের নিয়ে। পরের প্রশ্ন, কবে থেকে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ঔপনিবেশিক সাম্রাজ্যের বিস্তার ঘটতে থাকে? উত্তর হচ্ছে অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগ থেকে ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, হল্যান্ড, স্পেন প্রভৃতি ইউরোপীয় শক্তি সাম্রাজ্যবাদী লিপ্সায় অবতীর্ণ হন বা প্রতিযোগিতায় মেতে ওঠে। আজকের আমাদের শেষ প্রশ্ন, কোন নীতির অনুকরণে জাপান ঘোষণা করে এশিয়াবাসীদের জন্য? উত্তরটি হচ্ছে মনরো নীতি। মনরো নীতিতে জাপান ঘোষণা করে এশিয়াবাসীদের জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ছিল আজকের অর্ধেকের থেকেও কিছু কম প্রশ্ন, এবং সিংহভাগটা আমরা আগামী দিন আলোচনা করব। তো এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।